আজকে যিনি বারের প্রেসিডেন্ট হয়েছেন এবারও ভোটে, মাহবুবউদ্দিন খোকন, উনি কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন উনি ৭বার সম্পাদক হয়েছিল আওয়ামী সমর্থক অনেক আইনজীবী নেতাকে পরাস্ত করে। বিভক্ত দলবাজ বার রাষ্ট্রের কাজে আসে না, সমাজের কাজে আসে না, আইনজীবীদের কাজে আসে না, এমনকি যে দল দলবাজ বানায় সেই দলেরও কাজে আসে না। বিগত শেখ হাসিনা সরকারের সময় এইটা হারে হারে টের পাওয়া গেছে। আধুনিক যুগে কিন্তু হানিমুন পর্ব একটা সরকারের 1 মাসের বেশি হয় না। আর বিএনপি তো গতকালকের গড়ে ওঠা দল না, সেই 78 সালের দল 3-4 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, 2-3 বার। তো আমি তো মনে করি বিচার অঙ্গনে বিএনপির পারফরমেন্স আমাদেরকে হতাশ করছে। এইটা হলো 6 নম্বর সরকার, সব মানে অন্তর্বর্তী ইউনূস সাহেব এটা ছিল সবচেয়ে অযোগ্য, দুর্নীতিবাজ, মানবতা বিরোধী, সংবিধান বিরোধী, সবচেয়ে বেদনার স্বাধীনতা বিরোধীদের একটা মিলন মেলা ছিল ডক্টর ইউনূসের ক্যাবিনেট। মুক্তিযুদ্ধে যেরকম আওয়ামী লীগের নেতৃত্ব সবাই কেউ মানুক না মানুক এটা ইতিহাসের অবধারিত সত্য, কিন্তু এই কালো আইনগুলো ম্যাক্সিমাম আওয়ামী লীগের হাতে। বিনা বিচারে সাংবাদিকদের জেলে রাখবেন, বিনা বিচারে বিচারপতিদের জেলে রাখবেন, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আপনি বিনা বিচারে জেলে রাখতে পারেন না। এইটা সংবিধান বিরোধী। অন্তর্বর্তী সরকারের আমলে অনেকে ভুয়া ও গয়রহ মামলার শিকার হয়েছেন। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর এসব মামলার প্রতিকারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে আইনজীবীদের কাছ থেকে, মানবাধিকার কর্মীদের কাছ থেকে। এই প্রেক্ষাপটে আমরা কথা বলবো সদ্য সমাপ্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ও আইনাঙ্গনের অন্যান্য পরিস্থিতি নিয়ে। আজ আমাদের অতিথি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। সৈয়দ মামুন মাহবুব, আপনাকে স্বাগত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হলো, কেমন হলো? সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অ্যাকচুয়ালি 2022 সাল থেকেই ঘোর অন্ধকার অমানিসার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র শেখ ফজলেনুর তাপসের এবং তদানীন্তন আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলদের চক্রান্তের যে 22 সালে এক ধরনের জোর জবস্তির নির্বাচন, 23 সালে বারের ইতিহাসে পুলিশ ঢুকিয়ে প্রার্থী অন্য ভিন্ন মতের প্রার্থীদেরকে আহত করা, পুলিশ দিয়ে আইনজীবীদেরকে আহত করা, পুলিশ সারা বারকে দখল করে নেওয়া, আর 24-এ হলো আরও বর্বরতা তাপসরা করলো। এখন যিনি অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাহেব, তিনি তখন অন্য একটা মতের প্রার্থীদের পক্ষে সম্পাদক প্রার্থী ছিলেন। নির্বাচনের পরে তাকে গ্রেপ্তার করানো হলো, তাকে রিমান্ডে নেওয়া হলো। ইভেন যারা আওয়ামী লীগ করে কিন্তু শেখ ফজলেনুর তাপসের অনুগত না, তাপসের ভ্রাতৃবধূ অ্যাডভোকেট আপনার নাহিদ সুলতানা জুথির পক্ষে কাজ করেছিল, তাপসের অনুগত প্রার্থীর পক্ষে কাজ করেনি। এরকম আওয়ামী লীগের 2-3 জন সহকারী অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ সমর্থক, তাদেরকে গ্রেপ্তার করা হলো। তো এই যে একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম, এবং আপনি জেনে আনন্দিত হবেন, ওই সময় 2023 সালে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এবং শাহ আহমেদ বাদল আরেকজন আইনজীবী, ওনাদের দিয়ে আমরা একটা সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে সংবিধানের আলোকে তলবি সাধারণ সভা করে আমরা একটা অ্যাডহক কমিটি করেছিলাম এই 2 দলের দলবাজির বিরুদ্ধে, 2 দলেরই। যাই হোক, সেটা তো অনেক প্রতিরোধের সম্মুখীন আমরা করেছিলাম ওদেরকে, ওরাও মব করেছিল আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদকে, আওয়ামী লীগের আইনজীবীরা হেনস্থা করেছিল অনেক জায়গায়। তো সেই গল্প তো শেষ হলো। তারপরে যখন এত আন্দোলন সংগ্রাম যাই ঘটলো, এইবার এই আমাদের বারের ইলেকশনের আগে আপনি ঠিকই বলেছেন, অনেক কয়টা জেলা বারে ইলেকশন হয়েছে, সর্বশেষ ঢাকা বারে নির্বাচন হয়েছে, সবচেয়ে বৃহত্তম বার। তো জেলা বারে, কয়েকটা জেলা বারে দেখা গেল যে আওয়ামী লীগের অন্য কোথাও যাই হোক, আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন, বাংলাদেশের অন্যতম বৃহৎ জনসমর্থিত সংগঠন, তো আওয়ামী পন্থী আইনজীবীরা অনেক জেলা বারে জিতে গেল। তো তখন দেখলাম যে বিএনপির শীর্ষ নেতারা, সে রাষ্ট্রের হোক, দলের হোক বা আইনজীবী সংগঠনের হোক, তারা একটা তাপসের ওই ডার্ক এরা থেকে বের হতে পারলো না। তারা একটা সিদ্ধান্ত নিল, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থক, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটা চিহ্নিত করবে কি করে? গায়ের জোরে সমর্থক, গায়ের জোরে বাচ্চা একটা তো চেনা যাই, আওয়ামী লীগের পদ পদবি তো সবাই জানে। তো এটা করে যেটা হলো, বিএনপির কার কি হলো আমি জানি না, তবে বিএনপির খুব উপকার হয়নি।
আজকে যিনি বারের প্রেসিডেন্ট হয়েছেন এবারও ভোটে, মাহবুবউদ্দিন খোকন, উনি কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন উনি 7বার সম্পাদক হয়েছিল আওয়ামী সমর্থক অনেক আইনজীবী নেতাকে পরাস্ত করে, এমন সভাপতিও হয়েছে। এবং 24 সালে তাপসের এই অন্ধকার যুগেও সে চ্যালেঞ্জ নিয়ে ভোট গুণে উনি আওয়ামী লীগের প্রার্থীকে, আওয়ামী লীগ সমর্থক তাপসের অনুগত প্রার্থীকে হারিয়েই সভাপতি হয়েছিলেন, একটা আইনজীবীদের মধ্যে নন্দিত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য কত? সদস্য 11,000। কত ভোট পড়েছে না, এবারের নির্বাচনে? না, আমি একটু মার্জনা করবেন, সদস্য 12,500, ভোটার হয়েছে 11,000, কারণ অনেকে যে ডিউস দেয় না নানা কারণে। কত ভোট ভোট পড়েছে আমার জানা মতে 4,000-এর মতো। মানে এটা কি স্বাভাবিক? না, অ্যাকচুয়ালি ভোট পড়ে আমাদের 11,000 ভোটার হলে ভোট সবাই যদি অংশগ্রহণ করতো নির্বাচনে, তাহলে মিনিমাম 8,000 থেকে 8,500 ভোট পড়তো। তার মানে এই নির্বাচনের সকল আইনজীবী অংশ নেননি? না, এমনকি আমি তো দেখেছি, যেহেতু কোর্ট, আমরা একে অপরকে সারাদিনই মিলিত দেখা হয়, কথা হয়, বিএনপির আইনজীবীদের মধ্যে উৎসাহ খুব একটা ছিল না, যেহেতু একটা শক্ত প্রতিদ্বন্দ্বী গ্রুপ নাই। তো এটি আমার মনে হয় না যে আগামী দিনে কোনো একটা ভালো দৃষ্টান্ত হলো। যারা দলীয় বৃত্তের বাইরে স্বাধীন আইনজীবী, অর্থাৎ আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, তারাও আগ্রহ হারিয়ে ফেলেছে। আপনি নিজে কি ভোট দিয়েছেন? না, আমি যাইনি, কারণ আমি দেখেছি যে এই ভোট না দেওয়া অর্থহীন। কিন্তু ভোট তো আপনার অধিকার। না, অধিকার। এইখানে আরেকটু আমি ক্যাভিয়েট দিয়ে রাখতে চাই। অ্যাকচুয়ালি শ্রদ্ধেয় সৌরভ ভাই, এই ভোট ব্যবস্থাটা গত 15-16 বছর দুটি দলই কন্টিনিউয়াস আমাদের বারের সংবিধান লঙ্ঘন করে নির্বাচন করে। কারণ আমাদের বারের সংবিধানে আছে, তারাই বারের নিয়মিত সদস্য ভোটার হবে যারা শুধুমাত্র ঢাকায় প্র্যাকটিস করে, ঢাকায় চেম্বার। কিন্তু এরা করে কি, দুই দল সারা দেশ থেকে আইনজীবীদের ভোটার করে, মেম্বার করে, যারা কোনোদিন সুপ্রিম কোর্টে আসে না। এটা কি গঠনতন্ত্র বিরোধী না? গঠনতন্ত্র, আমরা তো এই জন্য আন্দোলনও করেছি 20, 21, 22, 23, 24 দুটি বড় দলের বিরুদ্ধে। এবং এখন আমি অনুরোধ জানাবো আজকে আপনার এই জনপ্রিয় পোর্টালের মাধ্যমে, সাধারণ আইনজীবীদের এখন জেগে ওঠার সময়, যে দল আপনি করেন বারের সীমানার বাইরে গিয়ে। 1990 সাল পর্যন্ত যেরকম বার স্বাধীন ছিল, এবং এই বিভক্ত দলবাজ বার রাষ্ট্রের কাজে আসে না, সমাজের কাজে আসে না, আইনজীবীদের কাজে আসে না, এমনকি যে দল দলবাজ বানায় সেই দলেরও কাজে আসে না। বিগত শেখ হাসিনা সরকারের সময় এইটা হারে হারে টের পাওয়া গেছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়েও বিতর্ক একই রকম হয়েছে। ওখানে তো কাউকে ফর্মই তুলতে দেয়নি। সুপ্রিম কোর্টে তো তাও অন্যরা ফর্ম তুলেছিল, পরে যাচাই জমাও দিয়েছে, যাচাইয়ের সময় বাতিল করেছে, আর ঢাকা বারে ফর্মই তুলতে দেয়নি। এখন ঢাকা বারও একটা আপনার নির্মোহ খাতিরে, যেহেতু চর্চা একটা নির্মোহ প্রতিষ্ঠান, ঢাকা বারেও 19-20 সাল থেকে তাপস কাউকে নির্বাচনে ঠিকমতো অংশগ্রহণ করতে দিত না, ভোট কারচুপি করতো। আমার রুমে একজন আওয়ামী লীগের, একদম ডাইহার্ড আওয়ামী লীগ করে, তার বাবা আওয়ামী লীগ করে, উনি 22 না 23 সালে এসে বলল যে মামুন আমার বড়, কি বলবো, আমি গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে ঢাকা বারে। এই অকাজগুলো করেছে, অতীতের সরকার করেছে, সরকারি সংগঠনের আইনজীবীরা। এখন বর্তমানে যদি এটা অব্যাহত থাকে, তাহলে বলতে হবে কেউ কথা রাখেনি। এত বড় গণ অভ্যুত্থানের পর তো না, বলতে হবে পরিবর্তন হওয়ার কথা। বলতে হবে বরুণাও কথা রাখেনি, এরাও কথা রাখছে না, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কেউ কথা রাখেনির মতো। অন্তর্বর্তী সরকার আমলে অনেক বিচারের নামে অনেক অবিচারও হয়েছে, বিশেষ করে গয়রহ মামলা হয়েছে, অনেক হত্যা মামলার আসামি হয়েছেন, কেউ কেউ কারাগারেও আছেন। মানুষের মধ্যে ধারণা ছিল যে, প্রত্যাশা ছিল যে নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতির অবসান হবে। হ্যাঁ, মানুষের প্রত্যাশা তো সবসময় ভালো থাকে, কিন্তু প্রত্যাশা করাটাও বুঝে করতে হয়। কারণ এর আগে শেখ হাসিনা সরকার অন্তত 8 সালে তো নির্বাচিত সরকার, 14, 18, 24 যাই বলেন, এবং এখনও ভোট হলে আওয়ামী লীগ ফার্স্ট হোক সেকেন্ড হোক হবে। কিন্তু আওয়ামী লীগ আমলে তো এই একই কাজ করেছে, হয়তো এত ব্যাপক মাত্রায় না করলেও বিনা বিচারে। আমি যে কথাটা গত 15 বছর আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে কন্টিনিউয়াস লিগ্যাল ব্যাটেল করছি, যে আপনি একজন নাগরিককে বিনা বিচারে জেলে রাখবেন কেন? ধরেন একজন নাগরিকের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ, গ্রেপ্তার করলেন, চার্জশিট নর্মালি 120 দিনের মধ্যে দেওয়া উচিত, সেটা নয় 6 মাস হলো, কিন্তু 2 বছর 3 বছর চার্জশিট হয় না, বিনা বিচারে আপনি একজন নাগরিককে জেলে রাখছেন। এটা যেরকম ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন, কিংবা আমাদের যেটা গর্বের বিষয়,
1972-এর মহান সংবিধান মুক্তিযুদ্ধের রক্তের আখরে লেখা, সেখানে অনুচ্ছেদ 35-এ আছে একজন নাগরিক দ্রুত বিচার লাভের অধিকারী। তো আমরাই ভেবেছিলাম এই ব্যবস্থার একটা আমূল পরিবর্তন অন্য ক্ষেত্রে না হোক বিচারাঙ্গনে হবে। বিশেষ করে যখন প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেবের পুত্র সৈয়দ রিফাত আহমেদ সাহেব প্রধান বিচারপতি হলো, আসিফ নজরুল যিনি ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমরা তাকে একজন সাহসী মানুষ মনে করতাম, গণতন্ত্রে বিশ্বাসী, মানবাধিকারে বিশ্বাসী, উনি আইন উপদেষ্টা হলেন। ঘটা করে সেপ্টেম্বর মাসে 2024-এ সব জেলা জজদের ডেকে এনে হাইকোর্টের জজদের নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সাহেব অভিভাষণ দিলেন তার বিচার বিভাগের স্বপ্ন নিয়ে। তো এই সব মিলে মানুষের মনে আশা আরও আপনি যেটা বললেন তীব্র হলো, এবার বোধহয় ন্যায় বিচারের দরজায় ঠকঠক করা যাবে, খুলবে কিনা পরের কথা। কিন্তু দেখা গেল যে আরও ঠকঠক তো দূরের কথা, ন্যায় বিচারের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে ইউনূস সরকার, আসিফ নজরুল এবং সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এই বেড়া কাটতে হবে জনগণকে নির্মোহভাবে। এখন যদি কেউ মনে করে যে এই বেড়া কাটার জন্য আওয়ামী লীগকে সাথে নিতে হবে, নিক, আমি কোনো আপত্তি করছি না, আওয়ামী লীগ তো থাকবেই, মানুষের বড় দল, কিন্তু এই বেড়া কেটে আবার আওয়ামী লীগ থাকবে থাকলো, কিন্তু আমি বলছি এই বেড়া কেটে যদি প্রতিশোধ স্পৃহা থাকে, যেমন এই সরকার প্রতিশোধ স্পৃহা থেকে বেরোতে পারছে না। আপনি বলছেন 17ই মেতে এই সরকারের 3 মাস হবে, তো আধুনিক যুগে কিন্তু হানিমুন পর্ব একটা সরকারের 1 মাসের বেশি হয় না। আর বিএনপি তো গতকালকের গড়ে ওঠা দল না, সেই 78 সালের দল, 3-4 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, 2-3 বার। তো আমি তো মনে করি বিচার অঙ্গনে বিএনপির পারফরমেন্স আমাদেরকে হতাশ করছে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর তো বেশ কিছু জামিন, উল্লেখযোগ্য জামিন হয়েছে। না ধরেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। ইউনূস সাহেবের আমলে কিন্তু রিমান্ড চলা অবস্থায় সাবের হোসেন চৌধুরী জামিন হয়ে গেছিল, আপনার মনে আছে কিনা? সেটা ব্যতিক্রম। হ্যাঁ, তো আপনার নাম কি, আমাদের শিরীন শারমিনেরটাও ব্যতিক্রমী। আপনি একটা কথা কি ক্লিয়ার, সাবেক বিচারপতি খায়রুল হক সাহেবের অবস্থা তো, হ্যাঁ বলছি তার আগে বিচার জামিন তো দেবে আদালত, ম্যাজিস্ট্রেট হোক, সেশন জাজ হোক, হাইকোর্ট হোক, আপিল বিভাগ। সরকারের দিক থেকে যদি বিচার বিভাগকে চাপ দেয় সেটা খুব বেদনাদায়ক, সরকারের জন্য ক্ষতিকর। আমি অনুরোধ করব বিচার অঙ্গনকে মিনিমাম স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে মৌলিক পরিবেশ গঠন করা দরকার, সেইটা করার দায়িত্ব সরকারের। তো কীভাবে? তো মুখে বললে হবে না বিচার বিভাগ স্বাধীন, কোর্ট ওপেন, আইনের গতিতে চলবে। এর চাইতে ভণ্ডামি তো বক্তব্য তো আমরা গত 50 বছর শুনেছি। সরকার বলতো না, সব সরকারি আইনের গতিতে চলছে, আমি কি করব, নিজস্ব গতিতে চলছে। সরকারের প্রতিনিধি যারা, ধরেন আমাদের আপিল বিভাগ, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিস, জেলা পর্যায়ে পিপি সাহেবরা, পাবলিক প্রসিকিউটর, এখন যে কোনো আওয়ামী লীগের একটু গন্ধ থাকলে এখনও অ্যাটর্নি জেনারেল অফিস যেভাবে হামলে পড়ে, ঠিক জরুরি আইনের অন্তর্বর্তী সরকারের সময়, অথবা আমি বলবো আওয়ামী লীগ আমলও বিএনপি নেতাদের জামিনের সময় যেভাবে হামলে পড়তো অ্যাটর্নি জেনারেল অফিস, এখনও যদি সেইভাবে হামলে পড়ে, আমাদের বিচারপতিরা তো সাহস হারিয়ে ফেলে। অন্তর্বর্তী সরকার মানে জামিন চাইতে গিয়ে বেশ কিছু অঘটনের শিকার হয়েছেন ভুক্তভোগীরা, মানে আসামি পক্ষ। খুবই, এখন তো সেটি বন্ধ হয়েছে, সেটি বন্ধ হয়েছে। অ্যাকচুয়ালি অন্তর্বর্তী সরকার, আপনি জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে অস্থায়ী সরকার থেকে যদি ধরেন, তাহলে 96-তে জাস্টিস হাবিবুর রহমান সাহেবের, 2001-এ জাস্টিস লতিফুর রহমান সাহেব, 2008-এ, তার আগে আপনার হচ্ছে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, তারপরে এমনি ব্যক্তিগত অত্যন্ত সজ্জন মানুষ রবীন্দ্রনাথের ভক্ত ফখরুদ্দিন সাহেব। এইটা হলো 6 নম্বর সরকার। মানে অন্তর্বর্তী ইউনূস সাহেবেরটা ছিল সবচেয়ে অযোগ্য, দুর্নীতিবাজ, মানবতা বিরোধী, সংবিধান বিরোধী, সবচেয়ে বেদনার স্বাধীনতা বিরোধীদের একটা মিলন মেলা ছিল ডক্টর ইউনূসের ক্যাবিনেট। এখন মিলন মেলার ছিল কি ছিল না, তারা তো একটা ভালো নির্বাচন করেছে, এটা স্বীকার করবেন। ভালো নির্বাচন তো বলা আপনার খুব আপেক্ষিক শব্দ। বিএনপিও যেখানে হেরেছে তারা বলে জামাতের পক্ষে কাজ করেছে, জামাত বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা তো আমাদের রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা। তবে এবারে নির্বাচনে তো একটা ইনবিল্ট শুরু থেকে একটা বিশাল অপূর্ণতা, সেটা হচ্ছে 30 থেকে 35% জনগোষ্ঠীকে আপনি ভোট দেওয়ার অধিকার থেকে অন্যভাবে বঞ্চিত রেখেছেন। তার মতাদর্শের লোককে আপনি নির্বাচন করতে, জামিনের কথা বলছিলেন, জি, যে ব্যতিক্রমের কথা বললেন,
আরও তো কয়েকজনের জামিন হয়েছে। না ধরেন জাস্টিস, নারায়ণগঞ্জ সিটি হ্যাঁ না, কর্পোরেশনের সাবেক জাস্টিস মেয়র। ABM খায়রুল হক সাহেব, সাবেক প্রধান বিচারপতি, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, নানা বিতর্ক সত্ত্বেও। আইভি রহমান, সেলিনা হায়াত আইভি তো জনপ্রিয়, এবং সে তো আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করেই যেতে। তো সুতরাং না, শুধু জনপ্রিয় না, তিনি সেখানকার গডফাদারদের বিরুদ্ধে সেটাই বলছি, সংগ্রাম আন্দোলন করেছেন। করে। তো এটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরে আইভি রহমান সেলিনা হায়াত আইভির জামিন হয়েছে, এবং ওনার আইনজীবীরা একটা ভালো রিটও করেছে যে যেন আর শোন অ্যারেস্ট না দেখায়। আরও কারো ব্যাপারে এরকম শোন অ্যারেস্ট না দেখানোর রিট হয়েছে। এটা জাস্টিস ABM খায়রুল হক সাহেবের ব্যাপারে করেছে। রবিবারে এটা শুনানি হবে। এই যে এখানে আমি একটু বলে রাখি, এই যে শোন অ্যারেস্ট, এটা কিন্তু মানবতা বিরোধী সিদ্ধান্ত। যে যখনই করুক না কেন অত্যন্ত অন্যায়। কারণ আপনি যখন একটা ঘটনার FIR করবেন, তখন আপনি কিছু আসামির নাম দিলেন, সেখানে আমার নাম নাই, আমি অন্য মামলায় আসামি, আমার জামিন হলো, আপনি ওই মামলায় তাকে আসামি দেখালেন, অথচ পুলিশের রিপোর্টও আমার নাম নেই। এরকম তো ভরি ভরি উদাহরণ অসংখ্য। গতকালও তো আপনার ওই যে দুই সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপার কিছু বেল হাইকোর্টে হয়েছে। আমিও কিছু আইনজীবী ছিলাম, অন্য আরেকজন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বাকিগুলোর আইনজীবী আছেন, কিন্তু আপনার ফারজানা রূপাকে তো কালকে আইসিটিতে আপনার দিয়ে মামলায় আইসিটি মামলার মূল ভিত্তি ছিল তো 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে হওয়ার কথা। ওই অ্যাকচুয়ালি পরবর্তীকালে আইনটি কিভাবে বদল না, আমি বলি বঙ্গবন্ধু অত্যন্ত অসাধারণ কিছু কাজের মধ্যে এটি একটি কাজ, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973, এবং সেখানে ওই যারা ভারত আর পাকিস্তান আমাদের সঙ্গে ক্লিক করে 194 জনকে নিয়ে গেল, যে মূল যারা খুনি গণহত্যার 71-এ 194, এবং ওখানে বলা হলো মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ করেছে, অনেকটা নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়ালের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এবং সেই আলোকেই শেখ হাসিনা, জনগণের আন্দোলনও ছিল, শহীদ জননী জাহান ইমামের নেতৃত্বে বিশাল গণ আদালত হয়েছে, গণ আন্দোলন হয়েছে, এবং শেখ হাসিনার নির্বাচনের ওয়াদাও ছিল। এবং এ প্রসঙ্গে আমি মনে করিয়ে দিই, এটাও কিন্তু একটা ঔদ্ধত বক্তব্যের প্রতিবাদ থেকে এই আন্দোলন 2008-এ তীব্র হয়েছিল। আপনার মনে আছে কি না, নির্বাচন কমিশন থেকে বেরিয়ে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ফাঁসিপ্রাপ্ত মতিউর রহমান আলী হাসান মুজাহিদ অহংকার করে বলেছিল বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। না, এটা তো তারা মনে করতে তাই পারেন, তো সেটার আলোকে আন্দোলন তীব্র হলো। ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্টের অধীনে এই বিশেষ ট্রাইব্যুনাল হলো, এবং এটা সীমাবদ্ধ ছিল ঠিক অর্থেই যুদ্ধ অপরাধ 71-এ যারা করেছে। তো এই বিগত ইউনূস সাহেবের এসে, আসিফ নজরুল তো ওই সরকারের অংশ, খালি ওনার নাম বলা না, তো ওনারা একটা অ্যামেন্ডমেন্ট করে দিয়ে এই যে 2024-এর আন্দোলনও যে নানা হত্যা গুমের অভিযোগ, সেটাকেও মানবতা বিরোধী অপরাধে গণ্য করালো, যার ফলে এটার কনসিকোয়েন্সটা হলো একটা বড় অংশের মানুষ মনে করছে এটা প্রতিশোধের বিচার হচ্ছে। কারণ আবার আসিফ নজরুল সাহেব পুরো প্রসিকিউশন টিমটা বানালো যারা যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী ছিল, ইসলামী ছাত্র শিবির করত, তারাই সব, ইভেন বিএনপিরও কোনো আইনজীবী ছিল না, বিএনপিপন্থী। ফলে মানুষের কাছে মনে হলো যে এটা একটা প্রতিশোধের বিচার, যার ফলে এই বিচার গ্রহণযোগ্য হচ্ছে না। না, আগে আওয়ামী লীগ সরকারের আমলে যে যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল, সেই বিচার নিয়েও তো বিতর্ক আছে। হ্যাঁ, না সেটা নিয়েও বিতর্ক আছে। তবে আমার ব্যক্তিগত অনুভূতি এবং একজন সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে ওই বিচার নিয়ে খুব বেশি বিতর্কের সুযোগ নেই। আমি রায়গুলো পড়েছি, অনেক সাক্ষ্য প্রমাণ ছিল, এবং নুরেমবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়ালেও এত সাক্ষ্য নেয়নি। আপনি বিনা বিচারে আটকের কথা বলছিলেন, এবং এটি সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে বিশেষ ক্ষমতা আইন 1974 সালে, 74 সালের বিশেষ ক্ষমতা, এবং এই বিশেষ ক্ষমতা আইন করা হলো স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার এটা করলো। এরপরে তখন যারা বিরোধী দল, পরে যারা রাজনীতি করেছে, সবাই কিন্তু এই আইনের বিরুদ্ধে বলেছে, এবং কিন্তু কেউ আইনটি বাতিল করলো। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে 74 সালে এই আইন হওয়ার পরে তো 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার শিকার হলেন সপরিবারে। এই আইনের সবচেয়ে সাফারার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক বুদ্ধিজীবীরা, মানে 75-এর পরে, 75 থেকে একদম 96 পর্যন্ত। এখন কিন্তু স্পেশাল পাওয়ারস অ্যাক্ট থাকলেও এটার প্রয়োগ হচ্ছে খুবই কম।
বিগত শেখ হাসিনার আমলে এই আইনের প্রয়োগ হয়নি। ইউনূস সাহেব বরং নতুন করে কিছু ডিটেনশন দিল, এখনও কয়েকটা আছে, কিন্তু এই আইনের বদলে সরকাররা তো খুব উর্বর মস্তিষ্ক হয়, তারা এখন সবচেয়ে মিসইউজ করছে এই যে শোন অ্যারেস্ট, তারপর সন্ত্রাস বিরোধী আইন, এই সন্ত্রাস দমন আইন 2009। দেখেন মানে জাতির ট্র্যাজেডি, মুক্তিযুদ্ধে যেরকম আওয়ামী লীগের নেতৃত্ব, সবাই কেউ মানুক না মানুক, এটা ইতিহাসের অবধারিত সত্য, কিন্তু এই কালো আইনগুলো ম্যাক্সিমাম আওয়ামী লীগের হাতে। সন্ত্রাস দমন আইন 2009, আমি তখন একেবারেই 10-12 বছরের তরুণ আইনজীবী, আমি সরাসরি আইনমন্ত্রী শফিক সাহেবের সামনে প্রতিবাদ করেছিলাম যে কেন এটা স্যার করলেন, মারা গেছেন কিছুদিন আগে একজন সজ্জন মানুষ। আপনার আইনজীবী সম্প্রদায় মানে আইনজীবীরা যারা ন্যায় বিচার রক্ষার পক্ষে কাজ করছেন, তারা প্রতিবাদ করেননি তখন? বড় অংশ, বেশির অংশ, হ্যাঁ, বড় অংশ করেনি। যারা আওয়ামী লীগ করেন, দল করেছে, নেত্রী করেছে, এর বিরুদ্ধে তো বলা যাবে না। এখন যেরকম বিএনপি কিছু করলে বিএনপিপন্থী আইনজীবীরা বলে প্রধানমন্ত্রীর ইচ্ছা, আমরা বিবেক বলা আছে, কিন্তু বিবেক তো বন্ধক দেওয়া প্রধানমন্ত্রীর কাছে। আওয়ামী লীগ আমলে গণভবনে বন্ধক দেওয়া ছিল। এই বিবেকবন্দি আইনজীবী, বিবেকবন্দি সাংবাদিক, বিবেকবন্দি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিবেকবন্দি পিএসসি চেয়ারম্যান, বিবেকবন্দি প্রধান বিচারপতিরা, বিবেকবন্দি দুদকের চেয়ারম্যানরা, এই বিবেকবন্দি মানুষদের অত্যাচারে বাংলাদেশ গত 50 বছরে রক্তাক্ত, ক্ষত বিক্ষত, নির্যাতিত। এর শেষ কোথায় আমি জানি না। প্রতিকার কি? প্রতিকার মানুষের একটা বিশাল গণ আন্দোলন, এবং সেই গণ আন্দোলন হতে হবে প্রতিশোধের নয়, ন্যায় বিচারের। আর কত আন্দোলন হবে? উপায় তো নেই তাছাড়া। আন্দোলনের নেতৃত্ব কে দেবেন, কারা দেবেন? এইটা তো আপনার আগে থেকে ডিকটেট করা যায় না, সময় পরিস্থিতি নির্ধারণ করে। যেমন 24-এর কোন, যেমন ধরেন 71-এর মুক্তিযুদ্ধ ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, কিন্তু এটার ইন্টেলেকচুয়াল ন্যারেটিভ, এইটার সামগ্রিক বয়ান তৈরি করেছিল বামপন্থীরা সাফল্যের সঙ্গে। আজকে সেটা ট্র্যাজেডি। যেমন 24-এ যে যাই বলুক, শেষের দিকে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, কিন্তু আনফর্চুনেটলি এইটার বিহাইন্ড দ্য ব্যাক ছিল জামাত এবং মৌলবাদীরা। বিএনপি এই আন্দোলনে ফুল নেতৃত্ব দিতে পারেনি। বিএনপি গায়ের জোরে এখন যাই বলুক, এখন যে ঘটনা অঘটন ঘটছে, সেটা কি বিএনপির নেতৃত্ব দিতে না পারার কারণেই? মানে আপনি বলছেন জুলাই সনদ নিয়ে যে বিরোধ এবং এই অবিশ্বাস তৈরি হয়েছে, সেটা হতে পারে। সেটা হতে পারে। আরেকটা প্রবলেম আছে ভাই, আমি এটা বলতেই হয়। আমি পড়েছি জুলাই সনদটা খুব মনোযোগ দিয়ে, ওখানে খুব বেশি আমাদের 72-এর সংবিধান থেকে খুব বাড়তি হয়েছে এমন না। তো এইটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করলেই হলো। মৌলিক জিনিসগুলো হলো রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে চলতে দেওয়া। তো দেখেন এখনো দুদক পুনর্গঠিত হয়নি, দুদক স্থবির হয়ে আছে। জাতীয় মানবাধিকার কমিশনও স্থবির হয়ে আছে, আইনি বাতিল। তা আর কবে করবে? এখন 7ই জুন তো পার্লামেন্টের সেশন, আমরা ওই সেশনে আপনি আমাকে আমন্ত্রণ জানানোর আবারও ধন্যবাদ। আমি এই সুযোগে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, মানুষ দেখতে চায় আপনারা আসলে আন্তরিক কিনা। কারণ বাজেট অধিবেশন থাকলেও বাজেট তো আর অত বেশি বিতর্ক আমাদের এখানে হয় না। সরকারি দল বাজেট দেয়, দু একটা অ্যামেন্ডমেন্ট করে হয়। এই দ্বিতীয় সেশনে আমরা দেখতে চাই বিচারক নিয়োগের আইন, জাতীয় মানবাধিকার কমিশনের আইন, স্বাধীন বিচার বিভাগ সচিবালয়ের আইন, অর্থাৎ যে আইনগুলো ওনারা বাতিল করে দিয়েছেন যে এই অজুহাতে বা কিছু ন্যায্য কারণে যে আইনগুলো ত্রুটিপূর্ণ, আমরা দেখতে চাই এই দ্বিতীয় সেশনে এই আইনগুলো বিএনপি সরকার আনে কিনা। না আনলে বোঝা যাবে বিএনপিও আগের মতোই দলবাজদের নিয়ে দেশ চালাতে চায়। আপনি বিচার বিভাগের রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলেছেন, আওয়ামী লীগ আমলে, তার আগে, তারপরে, কিন্তু দুর্নীতি বিচারাঙ্গনে যে মানুষ অর্থ ছাড়া বিচার পান না, এই যে অভিযোগ বা যার অর্থ, এটা তো আপনার একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড। আপনি যখন রাজনৈতিক হস্তক্ষেপ যতক্ষণ বন্ধ না করবেন, তখন উচ্চ আদালত হয়তো যাই কম হলো বেশি, নিম্ন আদালতগুলো তো আইন মন্ত্রণালয়ের অধীনে চলে বাস্তবে। তাদের পোস্টিং, তাদের প্রমোশন, তাদের ট্রান্সফার, ফলে আপনি এই দুর্নীতি তো সামাজিক ব্যাধি, এটা তো প্রতিরোধ করতে হবে। কিন্তু আপনি যখন রাজনৈতিক হস্তক্ষেপ করবেন, যে বিচারপতি আইনমন্ত্রীর অনুরোধে, যে কোনো আইনমন্ত্রীর অনুরোধে কাউকে জামিন দেবে, কাউকে জামিন দেবে না, তখন ওই আইন মন্ত্রণালয়ে তো আর অধিকার থাকে না নৈতিক ওনাকে বলা যে তুমি সৎ হও,
তো বলবে স্যার আপনার কাজ আমি করে দিয়েছি। অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোতে কিভাবে অনেক বেটার পজিশন, বিচার বিভাগ কাজ করে, অনেক বেটার পজিশন। ইভেন সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, খুবই কম। ইভেন আমাদের প্রতিবেশী ভারতে তো বিচার বিভাগ আমি বলবো অনেক বেটার আমাদের নেপাল, চেয়ে। শ্রীলঙ্কা। নেপাল তো ছোট দেশ, শ্রীলঙ্কা এমনকি সবচেয়ে বেদনার বিষয়, লজ্জার বিষয়, যে রাষ্ট্র থেকে আমরা 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আলাদা হলাম, সেই পাকিস্তানের বিচার বিভাগও আমাদের বিচার বিভাগের চেয়ে সাহস দেখায় না। সেটা তো অনেকবার দেখি, অনেকবার, বারংবার। প্রধানমন্ত্রীকে জেলেও পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা তো এটা পারি না। এবং আপনি আমার এখনো মনে হয়, সালটা ভুল হলে মার্জনা করবেন দর্শকরা, সম্ভবত 23 কি 24-এ ইমরান খানকে যখন হাইকোর্ট থেকে ধরে নিয়ে গেল, ইসলামাবাদ হাইকোর্ট থেকে, তখন ইসলামাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস ওদের তো অ্যাডভোকেট জেনারেল প্রদেশে বলল যে কমিশনার অফ পুলিশ এবং ওখানকার যারা পুলিশের কর্মকর্তা বলল যে আধা ঘন্টার মধ্যে আমার সামনে হাজির করো। ওনারা বলল 6 ঘন্টা দেন, বলল 15 মিনিটে হাজির করো। কেন আদালত অঙ্গন থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো, সে এসছে এখানে জামিন চাওয়ার জন্য। তো এই যে সাহসগুলো, এগুলো তো আমি একটা কথা আজকে বলি, অপ্রিয় হলেও 1990 সাল পর্যন্ত, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার থেকে শুরু করে হোসেন মোহাম্মদ এরশাদের 90 সালের 6 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই সময়কালের বিচার বিভাগ, মানে বেগম খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার, আবার বেগম খালেদা জিয়া, আবার শেখ হাসিনা, কেয়ারটেকার, অন্তর্বর্তী এবং বর্তমান তারেক রহমানের সরকার চাইতে অনেক অনেক বেটার ছিল বঙ্গবন্ধুর আমলে বিচার বিভাগ, জিয়াউর রহমানের আমলে বিচার বিভাগ, এমনকি যাকে আপনি আমি সবাই মিলে আন্দোলন করেছি, হোসেন মোহাম্মদ এরশাদের আমলের বিচার বিভাগ অনেক অনেক স্বাধীনতার পরিচয় দিয়েছে। আমরা সেই স্বাধীনতার দিকে আবার কেন ফিরে যেতে পারছি না? রাজনৈতিক ক্ষমতায় যারা যান তাদের এই বোধোদয় হয় না, তারা মনে করে প্রতিশোধ নিতে হবে। আমি যখন এতদিন গ্রেপ্তার থেকেছি, এরাও গ্রেপ্তার থাকুক। আমার আগেকার আওয়ামী লীগের আমলে অ্যাটর্নি জেনারেল অফিস এরকম ঝাঁপিয়ে পড়তো, সব জামিনের বিরুদ্ধে যেত, তোমরাও তাই করো। কিন্তু আবার অপরাধ করলে তার বিচারও হতে হবে, শাস্তিও পেতে হবে। আমি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, একজন অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ, প্রজ্ঞা সম্পন্ন প্রশ্ন করেছেন। বিচার এবং জামিন কিন্তু দুটি আলাদা বিষয়। জামিন হচ্ছে মানুষের অধিকার, আপনি বিনা বিচারে একজন নাগরিককে জেলে রাখবেন না। জামিন কিন্তু খালাস না। জামিন মানে আদালতের নির্দেশে একজন ব্যক্তির হেফাজতে থাকা এবং প্রতি মাসে আদালতে হাজির হতে হয়। আপনি বরং আদালতের সংখ্যা বাড়ান, দ্রুত বিচার করেন, বিচারে যার দোষী হবে তার সাজা হবে, সে আপিল করবে, আপিল বিভাগে আপিল করবে, এই প্রক্রিয়া হোক। আমি এটার ওয়েলকাম জানাই। সব আমলের দুর্নীতির বিচার হোক, শেখ হাসিনার আমল কেন, এবং হত্যা, খুন, গুম এগুলো তো হয়েছে আমাদের চোখের সামনে, সেগুলোর বিচার হোক। কিন্তু আপনি সেই অজুহাত দেখিয়ে, সেই আবেগকে কাজে লাগিয়ে বিনা বিচারে সাংবাদিকদের জেলে রাখবেন, বিনা বিচারে বিচারপতিদের জেলে রাখবেন, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আপনি বিনা বিচারে জেলে রাখতে পারেন না। এইটা সংবিধান বিরোধী, সভ্যতা বিরোধী, আমাদের প্রচলিত আইন বিরোধী। কিন্তু যারা আইনের রক্ষক তারাই যদি আইন বিরোধী কাজ করেন, তাহলে তো মানুষের ন্যায় বিচার পাওয়ার খুবই মুশকিল। সুযোগ থাকে। শোনেন, আমি তো ধরেন 1998 সালে আইনজীবী হলাম, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তখন দিনে দিনে একটা, আমি আপনাদের সেক্টরের অভিজ্ঞতা আপনি ভালো বলতে পারবেন, আমার আইনজীবী জীবনের সেক্টরের বলি, 98 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা সরকারের সময় বিচার বিভাগ অনেক সাহসী ভূমিকা নিয়েছে। আপনি অবাক হবেন, আপনি জানেন নিশ্চয়ই। এবং তখন বিচার বিভাগ তো তার সম্পর্কেও, সিটিং প্রধানমন্ত্রী সম্পর্কেও অথেডেড বলেছিল। ইভেন আপনি দেখেন, এই শেখ হাসিনাই তো, আমি ছোট্ট একটা উদাহরণ দিই খালি, শেখ হাসিনার সময় দুইবার ওনার বিরুদ্ধে তদানীন্তন বিএনপিপন্থী আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুইটা কন্টেম্প পিটিশন করেছিল সিটিং প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে। উনি কিন্তু কোনো লোক পাঠাননি, উনি জজদেরকে কিচ্ছু বলেননি, ওনার মতো উনি আইনজীবী দিয়েছিলেন ব্যারিস্টার এম আমির ইসলামকে, আর অ্যাটর্নি জেনারেল তো ছিলই প্রখ্যাত বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম সাহেব, আর আমাদের সংবিধানের অন্যতম প্রণেতা আমির ইসলাম সাহেব শেখ হাসিনার আইনজীবী ছিলেন। একটি লোকও আসেনি কোথাও, কোর্টে কোনো হট্টগোল হয়নি, উভয় পক্ষে শুনানি শুনেছে, হাইকোর্ট ডিভিশন সতর্ক করে দিয়েছে। ওই যে উনি এয়ারপোর্টে নেমে বলেছিল পুলিশ অ্যারেস্ট করে আর রাতে লাইট জ্বালায়, হাইকোর্ট বেল দেয়, এই যে একটা বক্তব্য দিয়েছিলেন। তারপরে আরও একটা কন্টেম্প করলো, যেটাই আপনি ওই বক্তব্য বললেন, কই উনি তো কোনো লোক পাঠাননি। আমরা ওই পরিবেশ আবার কিভাবে ফিরিয়ে আনতে পারি? আমি উদাহরণটা দেই। আর এই শেখ হাসিনাই প্রধানমন্ত্রী 2023 সালে আমি মহসিন রশিদ সাহেব, আপনার বন্ধু, কন্টেম্প পিটিশন ফাইল করলাম, কারণ তাপস খুব আপত্তিকর কথা বলেছিল।
যে একজন প্রধান বিচারপতিকেও নামিয়ে দিয়েছিলাম, ওই যে চিফ জাস্টিস সিনহাকে। আর আমির ইসলামদের সম্পর্কে বলেছিল এই সমস্ত কি সুশীলদের বুড়িগঙ্গার বস্তায় ভরে কালো পানিতে ভাসিয়ে দেব। সেটা বোধহয় সুলতানা কামাল যে আন্দোলন হ্যাঁ, করেছিল ওনাদের সবার। তাদের হ্যাঁ। সম্পর্কে আমরা এটা কন্টেম্পটের একটা পিটিশন আনলাম যে আপনারা ডাকেন ওনাকে, কেন উনি এটা বললেন। ডাকলেই তো আর অপরাধ না। আপনি জানেন আমি মহসিন রশিদ মব জাস্টিসের শিকার হওয়ার অবস্থা, আমি চেম্বার জজে ঢুকতে পারি না, আমি আইনজীবী। আওয়ামী লীগের তদানীন্তন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীরা, এস এম মনিরা মিলে সমস্ত এআইজিদের সব কোর্ট থেকে তুলে নিয়ে এসে ওই চেম্বারে, হাইকোর্টে আপিল বিভাগের যে চেম্বার জজ কক্ষ, সেই কক্ষে তিল ধরনের ঠাঁই নাই, এবং কি আনকাইন্ড রিমার্ক আমাদের সম্পর্কে। অথচ এখন তারা যে নির্যাতিত, আমরাই কথা বলি তাদের অধিকার আছে। তো এই বোধোদয় যদি বিএনপি আওয়ামী লীগের না হয়, আমি এক কথাই বলি, বাংলাদেশে মানেন আর না মানেন দুইটা বড় দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। তারা যদি নিজেদের গণতান্ত্রিক না করে তাহলে দেশের হতাশা ছাড়া আর কিছু নেই। সৈয়দ মামুন মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে, কেউ প্রতিহিংসার শিকার হবে না, এবং যে বিচার পাবে সেই বিচার যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়, এবং সেই বিশ্বাসযোগ্য বিচার মাধ্যমে একটি ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হোক, যার জন্যে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, যার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামে বহু মানুষ আত্মত্যাগ করেছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।